पथराकांदी में कांग्रेस के प्रताप सिंह का बड़ा दावा, विकास ही मेरा एकमात्र एजेंडा। 2026 के विधानसभा चुनाव से पहले पथराकांदी से कांग्रेस के एक मजबूत संभावित उम्मीदवार श्रीभूमि जिले के ब्लॉक अध्यक्ष प्रताप सिंह ने अपनी चुनावी रणनीति का खुलासा किया है। सिंह ने स्पष्ट किया, अगर पार्टी मुझ पर भरोसा करके टिकट देती है तो मैं पूरी तैयारी के साथ मैदान में उतरूंगा। उन्होंने ये भी आश्वस्त किया कि टिकट न मिलने की स्थिति में भी वे पार्टी के प्रति अपनी निष्ठा बनाए रखेंगे। भाजपा मंत्री कृष्णेंदु पाल को हराने की चुनौती पर सीधे जवाब देते हुए प्रताप सिंह ने कहा, जनता अब बदलाव चाहती है और मेरा एकमात्र एजेंडा विकास है। उन्होंने विधायक बनने पर अपनी प्राथमिकताओं को रेखांकित किया, जिसमें सड़क निर्माण, बेहतर स्वास्थ्य सुविधाएं, शिक्षा का उच्च स्तर और युवाओं के लिए रोजगार के अवसर पैदा करना शामिल है। सिंह ने अपने वादे को दोहराते हुए कहा, मैं ये सुनिश्चित करूंगा कि मेरा काम सभी के लिए हो, बिना किसी भेदभाव के। অত্যন্ত সক্রিয় কংগ্রেস কর্মী প্রতাপ কুমার সিনহা পিলুদা, যাকে পিলুদা নামে সুখ্যাতি সবাই পরিচিত, আজ আমাদের সম্মুখে উনি উপস্থিত। দাদা, স্বাগত আপনাকে। আমরা আপনার সঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচন নিয়ে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করব। এই সদ্য পঞ্চায়েত নির্বাচনে আমরা পরিলক্ষিত করতে পেরেছি যে আপনার ভূমিকা পঞ্চায়েত নির্বাচনে অতুলনীয়। যদিও এখানে আসামের প্রভাবশালী এক মন্ত্রী আছেন এই সমষ্টির থেকে, এরপরেও আপনার ভূমিকা যতটুকু এটা অনস্বীকার্য, এটা স্বীকার্য। যাই হোক, আমরা এবারে আপনাকে সরাসরি আমরা 2-4টা প্রশ্ন করবো দাদা। 2026 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল কি আপনাকে টিকিট প্রদান করবে, সে সম্পর্কে আপনার অভিমতটা কি? স্বপ্ন তো আছে, আশা করছি আমি টিকিট পাবো বলে। তো একটি কথা, 2021-ও ছিলাম আমি দাবিদার এবং 1 নম্বরেই ছিলাম। আমি টিকিট পাইনি, তবুও কিন্তু আমি এখনও ডাটে এবং তৃণমূল স্তর থেকে কংগ্রেস করে যাচ্ছি। 26-ও আমি সেটাই করব। আমি চাই এবারও আমাকে টিকিট হোক, যাতে সিটটা পুনরুদ্ধার করতে পারি। দল যদি আমাকে টিকিট না দেয়, তাহলেও কিন্তু আমি একজন, যেহেতু সক্রিয় কংগ্রেসি, একজন মন অন্তর থেকে কংগ্রেসি, আমি কংগ্রেস করে যাব। তবে এবার আমার টিকিট পাওয়ার দাবিটা জোরদার হবে এবং আশা করি আমার তৃণমূল স্তর, মণ্ডল, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, ইয়ং ব্রিগেড, সেবা দল, ওবিসি মোর্চা, এসসি মোর্চা সবাই আমাকে চাইছে যে আমি এবার প্রার্থী হই। ওদেরকে মানে ওদের স্বপ্নকে বাস্তবায়িত করতে এবং তৃণমূল স্তর কর্মীরা স্বপ্নকে বাস্তবায়িত করতে আমি চাই দল আমাকে এবার প্রার্থী করার জন্য। আচ্ছা দাদা, 2021 সালে আপনি টিকিট থেকে বঞ্চিত হয়েছেন, কিন্তু আপনি টিকিটের দাবিদার ছিলেন। হ্যাঁ, সেই সময়ে শচীন সাহু প্রার্থিত্ব পেয়েছিলেন কংগ্রেসের থেকে, কিন্তু কংগ্রেস দল কেন পূর্ণাঙ্গরূপে জাজ করতে পারে না? শচীন সাহু তো বর্তমানে বিজেপিতে। কংগ্রেসের পরম শত্রুকে এবং পরম মিত্রকে কংগ্রেস এটার জন্য বিফল কেন? এটা কেন পর্যবেক্ষণ করতে পারে? ওনারা হয়তো যাচাই করতে ভুল হয়েছে, ওনার পরিণামটা পেলেন ওনারা। উনি দেখেন, একজন ক্যান্ডিডেট 70,000 ভোট পাওয়ার পরেও 2 মাস থাকিনি কংগ্রেসে। উনি যাওয়ার পরে আমি আবার হাল ধরেছি কংগ্রেসের। আগেও ধরেছিলাম টিকিট পাওয়ার আগেও 21-এ, এবং 21-এর পরে যখন উনি আমাদের পার্টি ছেড়ে যখন বিজেপিতে গেলেন, মাঠটা খালি হয়ে গেল। মাঠটা খালি মানে তৃণমূল স্তরের কর্মীরা কি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। সেইটাকে আমি আবার জোড়া লাগিয়ে আমি আজকে সংগঠনটা নিয়ে চলে যাচ্ছি, কাজ করছি। তারপরে আরেকটা ব্যাপার, গত ডিমিলিটেশনে হাতাকান্দি বিধানসভাকে তছনছ করা হয়েছে, বিভিন্ন জিপি কেটে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গা থেকে ডিমিলিটেশনের মাধ্যমে এই গ্রামে এখানে নেওয়া হয়েছে। সেগুলোকে একত্রিত করে আমি নতুন করে 4টা প্রায় 8টার মতো জিপি নতুন সৃষ্টি হয়েছে হাতাকান্দিতে। সেইগুলো জিপিতে আমি মণ্ডল বানিয়ে, বুথ বানিয়ে এখন কাজ করে যাচ্ছি দলের স্বার্থে, এবং যাদের 26-এ আমরা গৌরবগৌর নেতৃত্বে আমরা আসামে সরকার করতে পারি এবং পাতাকান্দির সিটটা আমরা পুনরুদ্ধার করতে পারি, সেই আশা নিয়ে আমি কাজ করছি। এবং এবার আমি দলের কাছে বিনম্র অনুরোধ করছি, এবার যাচাইটা যেন ভুল না হোক। উড়ে এসে বসা পাখিকে টিকিট দিলে জিতলেও হবে বিজেপি, হারলেও হবে কংগ্রেস শূন্য হবে পাতাকান্দিতে। আপনি জয়ের আশা প্রকাশ করছেন, কিন্তু দাদা, বিজেপির প্রভাবশালী মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আপনার সমষ্টিতে, পাতাকান্দি সমষ্টিতে আছেন। উনার বিরুদ্ধে
আপনি কতটুকু সফল হতে পারবেন? 100%। উনি পাতাকান্দি বিধায়ক হতে পারে, কিন্তু আমি ওনাকে একটাই কথা বলবো, উনি পাতাকান্দি নয়, বহিরাগত। এবার লড়াইটা হবে বহিরাগত বনাম লোকেলের, লোকেল ফর লোকেল। এবার যুদ্ধটা হবে বহিরাগত বনাম স্থানীয়। পাতাকান্দির মানুষ চাই একজন স্থানীয় বিধায়ককে। আপনারা জানেন গত 30 বছরের মধ্যে 20 বছর রাজত্ব করছে স্থানীয় বহিরাগত এমএলএরা। সুখদেব শেখর 2বার টিকিট পেয়েছে, উনি 2বার পেলেন। 4 বছর 4 5 20 30 বছরের মধ্যে 20 বছর বহিরাগত পাতাকান্দি এমএলএ হয়েছে, যার পরিণাম পাতাকান্দি মানুষ ভোগ করছে। পাতাকান্দি থেকে সব কিছু চলে গিয়েছে, ডেভেলপমেন্ট বলে কিছু নেই। রাস্তা তো কিছু একটা হয়েছে, সেটা সব জায়গাতে হয়ে, সেটা কোনো বড় কথা নয়। তো ডেভেলপমেন্ট বলতে এস্টাবলিশমেন্ট যেগুলো অফিস, পিডব্লিউডি অফিস হলো না, ITI কলেজ হলো না, মেডিকেল চলে গেল, কি হয়েছে পাতাকান্দিতে? পাতাকান্দির মানুষ দিশাহারা হয়েছে, এবং যার ঠিকাদারি যা করছে বহিরাগত কর্মস থেকে এসে, এগুলো তো পাতাকান্দি মানুষের চাই না। এবার তার জবাব দেবে। এবং আপনি যে কথাটা বলছেন, উনি তো শক্তিশালী, আমি মনে করি উনি শক্তিশালী। উনি বহিরাগত। ওনার এবারের যে ইস্যুটা হবে বহিরাগত বনাম স্থানীয়, ইস্যুটা হবে ডেভেলপমেন্ট, এই দিক দিয়ে ওনার ফেল। এবং আমি 100% আমাকে টিকিট দিলে আমি এই সিট পুনরুদ্ধার করে গরিব মহাশয়কে উপহার দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক, অত সুন্দর। দাদা, বর্তমানে আসাম সরকার দ্বারা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। যেমন ধরেন ইভিকশন, একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। এই ব্যাপারে আপনাদের ভূমিকা? এটা অন্যায়। কারণ দেখেন, 16,000 কোটি টাকা খরচা করে NRC হয়েছে, বিদেশি বলে এখনও শনাক্ত করতে পারার পরেও, না পারার পরেও এই 29টার মতো শনাক্ত হয়েছে ডিপুটার বা বহিরাগত বা বাংলাদেশি বলে। ওনাদেরকে কিচ্ছু করছেন না। 16,000 কোটি পানিতে গেল, ওনাদের কিছু করছেন না। হোয়ারেস এখানে কি করছেন, শুধু বেছে বেছে কিছু ধর্মীয় সংখ্যালঘু মানুষদের উপরে এভিকশন করছে। এটা অন্যায়। এর প্রতিফলন আগামী 26-এ আসামের মানুষ দেবে। ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা অন্যায় করি না, আমরা সব জাতি ধর্ম জনগোষ্ঠী মিলে সুন্দর একটা আসাম করতে চাই ভারতবর্ষের মধ্যে, পৃথিবীর মধ্যে। আমরা দেখাতে চাই যে কংগ্রেস সবার জন্য, কংগ্রেস অন্যায় করি না, কংগ্রেস এইগুলোকে আমরা বরদাস্ত করছি না, আমরা প্রতিবাদ করছি। এবং আগামীতে আমরা যদি সরকারে আসি, এগুলাকে আমরা আবার সুন্দরভাবে করিয়ে সাজিয়ে তুলে সুন্দর একটা আসাম করবো, সেই আশা এবং স্বপ্নটাকে আমরা কাজ করে যাচ্ছি দলের জন্য। এই সমষ্টির বিভিন্ন সূত্র থেকে আমরা জানলাম আপনি কিন্তু যুব আইকন। তাই যুব সমাজ ও কর্মসংস্থানের বিষয়ে আপনার কি কোনো বিশেষ পরিকল্পনা আছে? নিশ্চয়ই। দেখেন, CM স্যার 2বার এসেছিলেন আসাম, কয়েকবার এসেছেন বরাকে। উনি প্রথমে বলেছিলেন যে বরাকের 4র্থ শ্রেণীর বর্গর যেগুলো পদ আছে সেগুলোকে বরাকের মানুষ দিয়ে পূরণ করা হবে। কিন্তু বাস্তবে তার উল্টা হয়। বাস্তবে কিন্তু তার উল্টা। আপনারা দেখেন পাতাকান্দি যতটা অফিস আছে তার 97% স্টাফ 4র্থ শ্রেণীর স্টাফ আপার আসাম, গোলাঘাট, লোয়ার আসাম, আপনার মরিগাঁও, যোরহাট। এইগুলো নিয়ে কোনো প্রতিবাদ করছে না বরাকের 14 জন MLA। উনি হয়ে CM বলে গিয়েছিলেন বারবার যে এখানে 4র্থ শ্রেণীর বর্গর যেগুলো চাকরি আছে সেগুলো আমাদের বরাক থেকে পূরণ করা হবে। তার 100 ডিগ্রি উল্টা হচ্ছে। কিন্তু আমাদের স্থানীয় যারা বিধায়ক আছে বরাকের 14 জন, ওনারা কিন্তু নিমাত চুপচাপ বসে আছেন। এইগুলোর জবাব 26-এ পাবে। আমি চাই আমাদের ছেলেগুলা এইগুলো আমাদের যেগুলো খালি পদগুলা আমাদের ছেলেগুলাই পাও। যেমন এই পাতাকান্দির হোক, পাতাকান্দি বর্তমানে 13টা সমষ্টি, 2টা কাটি দিয়েছে ওনারা। এই 13টা সমষ্টি যেগুলো লোকাল ছেলেগুলো আছে, স্থানীয় ছেলেগুলো যাতে দিয়ে খালি পদগুলো পূরণ করা হোক। এবং ঠিকাদারি তো আমরা দেখেন, আপনি যেহেতু বলছেন কর্মসংস্থানের কথা, কর্মসংস্থান এখন কি হয়েছে, এই আজকের দিনে MLA-গুলো কী করছে, যখন আমরা সবটা তো চাকরি দেওয়া সম্ভব না, এটা প্রায় অসম্ভব ব্যাপার। কিছু কিছু ছোটো ছোটো প্যাকেজ যেগুলো 50 লাখ 60 লাখ টাকা, এগুলা কাজ দিয়ে ওনাদেরকে স্বাবলম্বী করা যেত। কিন্তু MLA-গুলো কী করছেন, বর্তমানের বিধায়করা কী করছেন, এই ছোটো ছোটো প্যাকেজ বড় করে ছোটো যারা বেকার ছেলেদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমি যদি বিধায়ক হই, আমি একটা প্যাকেজও আমি প্যাকেজ করবো না। ছোটো ছোটো কাজগুলো আমি ছোটো ছোটো বেকার ছেলেদেরকে দিয়ে ওনাদের কর্মসংস্থানের একটা এবং আয় উপার্জনের একটা ব্যবস্থা করে দেবো। এটা নিয়ে আমি চলছি। আচ্ছা, যদি আমরা আশা করছি এবং আপনার প্রতি আমাদের আশীর্বাদ, আপনি যেন জয়ী হন। যদি এর প্রতিফলন বিপরীত মেরুতে যায়, তবে কি আপনি যুব সমাজের সঙ্গে বা পাতাকান্দি সমষ্টির মানুষের সঙ্গে থাকবেন? দেখেন, আমি বললাম, আগেই বলেছি, আমি উড়ে এসে জুড়ে বসা পাখি নয়। আমার মা, বাবা, দাদা, কাকা, পূর্বপুরুষ এখানে জন্ম হয়েছে, এখানে মৃত্যু এখানে হবো। পাতাকান্দির জন্য আমি শুধু সংগঠন দিয়ে কাজ করছি না,
গত 30 বছর ধরে পাতাকান্দির যুব সমাজের লাগিয়ে পাতাকান্দির মানুষের জন্য আমি কল্যাণে কাজ করে যাচ্ছি, বিভিন্ন সংগঠনে, বিভিন্ন এনজিওতে, বিভিন্ন দাবি দাওয়াতে আমি সবার আগে। গত 30 বছর ধরে আমি এই পাতাকান্দির মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। হয়তো কতটা সফল হয়েছি, কতটা সফল হয়নি, তবে আমি যদি একজন প্রতিনিধি হতে পারি, আমার যেগুলো স্বপ্ন আমি পাতাকান্দি নিয়ে, বরাক নিয়ে, এগুলো আমি আগামীতে বিধানসভাতে তুলে ধরবো এবং বরাকের মানুষ যাতে বঞ্চিত না হোক সেই স্বপ্ন নিয়েই আমার রাজনৈতিক যাত্রা। দাদা, আরেকটা প্রশ্ন, যদিও আপনি ইভিকশনের কথা এখানে প্রশ্ন উত্থাপিত হয়েছে এবং এনআরসির কথা হয়েছে, ইভিকশন আসলে যখন কংগ্রেস সরকার ছিল এক নাগারে 15 বছর, হ্যাঁ, তরুণ গগৈ সাহেব, স্বর্গীয় তরুণ গগৈ সাহেব আসামের মুখ্যমন্ত্রী ছিলেন, সে সময়ে যদি যারা বঞ্চিত, যারা ভূমিহীন, তাদেরকে যদি জমির পাট্টা দেওয়া হতো তো আজ এই অবস্থা হতো না, নাম্বার 1। নাম্বার 2, এনআরসির ব্যাপারে, এনআরসি সূত্রপাত হয়েছিল 2005 সালে, তখনও কিন্তু কংগ্রেস শাসন ছিল। ইমপ্লিমেন্টেশন হয়েছে বিজেপির আমলে, ইমপ্লিমেন্টেশন হওয়ার পর অনেক দুর্গতি দেখা দিয়েছে, কিন্তু সূত্রটা কংগ্রেসের আমলে হয়েছে। এই ব্যাপারে আপনার কি? দেখেন, তখন এইটা আপনার ভালো করে আপনারা যদি খোঁজাখুঁজি করেন, হ্যাঁ, এটার সূত্রপাত হয়েছে 2005-এ, কিন্তু সেই সময় কিছু বিভিন্ন কোর্টের বাধা আপত্তি থাকার কারণে এটা ইমপ্লিমেন্ট করা যায়নি। উনি একজন ভালো সিএম ছিলেন, সবার মঙ্গলের জন্য কাজ করেছেন, জাতি ধর্ম নির্বিশেষে। ওনার মতো সিএম আমরা কখনো পাইনি, আমরা তো দেখেইনি। উনি উদার ব্যক্তি। ওনার বিশেষ করে কোর্ট কেসের জন্য সেই সময় এটারে আমরা পূর্ণাঙ্গ রূপে করতে পারিনি। পরবর্তীতে যখন আমরা সরকারে যখন চলে যায়, তখন বিজেপির পিরিয়ডে অন্যায়ভাবে এইগুলোকে ওনারা সাজিয়ে এবং বিশেষ এক ধর্মকে টার্গেট করে আজকে ইভিকশন করে যাচ্ছে, যার প্রতিফলন হবে আগামী 26-এ। এবং আমরা সরকার ঘুরে আসলে আগামী 26-এ কংগ্রেস এবার ঠিকঠাক করে পাট্টা থেকে শুরু করে আমরা সবাইকে, আমরা যেগুলো আমরা আগে ভুল হয়েছে সেগুলোকে যা সূত্রে আমরা আগামীতে কাজ করে যাব, সেই আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। শেষ একটি প্রশ্ন দাদা, বর্তমান আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ, উনি কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়ার মারফত দেখতে পেয়েছি যে উনি একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করেছেন। টার্গেটটা শুধু টার্গেট বললে চলবে না, উনি বলেছেন কংগ্রেস সভায় আসতে গেলে যদি দাড়ি, পাঞ্জাবি, টুপি, এইরকম মানুষগুলো কংগ্রেসের ক্যামেরার সামনে না আসার জন্য, বা উনার সাপোর্টাররা বলেছেন, এই ব্যাপারে এটা কি সত্যি? এইটা দেখেন, এটা একটা কথা, আমি যদি একটা ভুল করি, সভাপতিকে দোষ দেওয়া ঠিক নয়। আমার সভাপতি এই কথা কোনোদিনও বলেনি, আর বলবেও না। উনি এই প্রকৃতির মানুষও, সাপোর্টাররা বলেছেন। সাপোর্টার কেউ যদি একটা ভুল করে তাকে যদি গৌরবকে সভাপতিকে দোষ, এটা ঠিক নয়। গৌরবের মুখে একটাই কথা, সব জাতির সব ধরনের মানুষ মিলে একটা সুন্দর একটা আসাম গড়ার। উনি এই কথা কোনোদিনও মুখে বলেননি। কোনো সাপোর্টার যদি বলে থাকে এর জন্য উনি দায়ী নয়। আজকে আমি পাতাকান্দি ব্লক কংগ্রেস সভাপতি, যদি আমি একটা অন্যায় করি অজ্ঞাতে বা অজান্তে, তা এটা কি দোষ হবে গৌরব গগৈ? সেটা কোনোদিন হতে পারে না। আমাদের নেতা গৌরব গগৈ একজন সুদক্ষ এবং আজকের দিনে শুধু নর্থ ইস্ট নয়, সমস্ত ভারতের বর্ষের মধ্যে সবচেয়ে একটি নতুন যুব আইকন, যাকে দেখে পার্লামেন্ট হিলে যাচ্ছে, যার বক্তৃতা থেকে শুরু করে যার জ্ঞান অপরিহার্য, সেইগুলো আমরা জন্য আমাদের নর্থ ইস্টের জন্য প্রথমবার নয়, ইতিহাসে প্রথমবার হয়েছে এরকম ব্যক্তি। ওনার মুখে এইগুলো কখনো বের হবে না, ওনার চিন্তাধারাই নয় এইগুলো কথা। কোনো সাপোর্টার যদি এটা বলেছে, এটাকে আমরা খণ্ডন করছি এবং গৌরব গগৈর নেতৃত্বে আগামীতে সুজলাং সুফলাং সুন্দর ডেভেলপমেন্ট এক আসাম হবে এবং উনি 26-এ আবার সরকার করবে ওনার নেতৃত্বে, সেটা আমরা খাটাং এবং দৃঢ় নিশ্চিত।